আপনি এখন গল্প শিকারীর কবলে। আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শশধর দত্তের লেখা কারাগারে মোহন গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি জাহাজে করে ছদ্মবেশে কলকাতা থেকে রেঙ্গুন যাওয়ার সময় দস্যু মোহন ধরা পড়ে। ডিটেকটিভ মিস্টার বেকার তাকে গ্রেপ্তার করেন এবং তাকে মাদ্রাজের প্রেসিডেন্সি জেলে বন্দি করে রাখা হয়। এরপর রাজকুমার নিত্যবিক্রম মোহনের কাছ থেকে একটি চিঠি পান। তারপরেই তার ভূগর্ভের গুপ্তকক্ষ থেকে বহু মূল্যের হীরা মণি রত্ন লুট করা হয়। এরপর শুনুন আজকের পর্বে। সেদিন সকালে পুরীর পুলিশ অফিসে দস্যু মোহনের নামে যে মাদ্রাজ জেলে বিচারাধীন কয়েদি, তার বিরুদ্ধে চুরির অভিযোগ পেশ করা হলো। দেশময় হইচই পড়ে গেল। দস্যু মোহনের অলৌকিক শক্তি বর্ণনায় প্রত্যেকটি সংবাদপত্রের পৃষ্ঠা পূর্ণ হতে লাগল। কুমারের নিভৃত জীবন পুলিশ অফিসারেরা, কাগজের রিপোর্টাররা এবং শখের গোয়েন্দারা অতিষ্ঠ করে তুলল। কুমার নিজের ওপর ক্রুদ্ধ হয়ে উঠলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ঘটল, দস্যু মোহন যে পত্র কুমারকে লিখেছিল এবং যে পত্রের বিষয় পুলিশ সুপার এবং মিস্টার বেকার ব্যতীত কেউই জানতেন না, সেই পত্রের অবিকল অনুবাদ বাংলার ডাক সংবাদপত্রে প্রকাশিত হল। এটাও কুমারের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াল। দস্যু মোহন জেলে থেকে চুরি করছে, কেউ তাকে ধরে রাখতে পারছে না। মোহন ডাকিনী মন্ত্র জানে। এইসব নানা উদ্ভট কাহিনীর আলোচনায় দেশ সরগরম হয়ে উঠল। পুরাতন প্রাসাদের ভিতর সুড়ঙ্গ আছে, এ কথাও চারদিকে রাষ্ট্র হল। কাগজে কাগজে সুড়ঙ্গের কাহিনী, এমনকি কল্পিত মানচিত্র পর্যন্ত প্রকাশিত হতে লাগল। পুলিশ অফিসাররা সুড়ঙ্গ আবিষ্কারের চেষ্টায় প্রাসাদের চারপাশের ইট তুলে পরীক্ষা করতে লাগলেন। কুমারকে জেরার উপর জেরা করতে লাগলেন। নানা জল্পনা কল্পনায় সারা ভারতবর্ষ মুখরিত হয়ে উঠল। দস্যু মোহনের অলৌকিক শক্তির কাহিনী পড়ে সকলে শিউরে উঠতে লাগলেন। যখন সুড়ঙ্গের কোনো অস্তিত্ব খুঁজে বের করা গেল না, তখন এই প্রশ্ন উদয় হল, তাহলে তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে আলমারি, চেয়ার, টেবিল এসব বড় বড় বস্তুগুলো কি করে অদৃশ্য হলো? স্থানীয় পুলিশ এই কঠিন সমস্যার সম্মুখীন হয়ে হাল ছেড়ে দিল। তারা ফটকের হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠালো। কিন্তু কটকের পুলিশ সমস্ত ব্যাপার কাগজপত্রে ও পুরীর রিপোর্টে অবগত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কর্তব্য স্থির করলেন। তারা কলকাতা পুলিশ কমিশনারকে একজন বিশিষ্ট অফিসার এবং সম্ভব হলে স্বনামধন্য চিফ ইন্সপেক্টর মিস্টার বেকারকে পাঠানোর জন্য অনুরোধ জানালেন। সেদিন বেলা 12টার সময় মিস্টার বেকার প্রেসিডেন্সি জেলে দস্যু মোহনের সেলে উপস্থিত হলেন। বেকার সাহেবকে দেখে মোহন বিস্মিত হল। সে হেসে বলল, আরে এ কি, প্রিয় বন্ধু মিস্টার বেকার যে, এ তো কল্পনাতীত ব্যাপার। হ্যাঁ, ওই না এসে আর পারলাম না। আপনাকে দেখে আমি সত্যি আনন্দিত আর নিজেকে ভাগ্যবান মনে করছি। তুমি তো অত্যন্ত বিনয়ী। আরে তা না, আমি আপনাকে শ্রদ্ধা করি। বাহ, তোমার মতো একজনের মুখ থেকে এরকম কথা শুনে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি অনেককে হাজারবার বলেছি, আমাদের দেশের সবচেয়ে সেরা গোয়েন্দা হলো মিস্টার বেকার, এবং তার সঙ্গে তুলনা চলতে পারে একমাত্র বিলাতের শার্লক হোমসের। কিন্তু মিস্টার বেকার
দুঃখের বিষয়, আমার কাছে এই টুলটি ছাড়া আপনাকে বসতে দেওয়ার আর কিছু নেই। কিছু মনে করবেন না। এবার বলো। আর কি বলবো বেকার সাহেব, এখানে জুটেছে বেশ কিছু ছুঁচো মুখো স্পাই। সারাদিন আমার ঘর সার্চ করে বেড়ায়। আপনার গভর্নমেন্টের এত নেক নজর কেন আমার উপর বলতে পারেন? গভর্নমেন্ট তো ঠিক কাজই করছে। না না বন্ধু, আমাকে একটু নিরালায় জীবনযাপন করতে দেওয়া উচিত ছিল নাকি? এবার আসল কথায় আসুন। তাহলে বলেই ফেলি, কুমার নিত্যবিক্রমের ঘটনাটা আমাকে একটু খুলে বলো। কুমার নিত্যবিক্রম? নিত্যবিক্রম হালকা হালকা যেন মনে পড়ছে। স্বাধীন রাজবংশের শেষ প্রদীপ। সিন্ধুকে মণিমুক্ত, হাতির দাঁতের সেট, সোনার আলমারি। আর এইসব তুচ্ছ জিনিস মনেও থাকে না, বুঝলেন। অনেক বড় বড় ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হয় তো। কি বলছো? তুচ্ছ জিনিস এটা? তাছাড়া আর কি। আপনি আসলে কি জানতে চাইছেন বলুন তো? এটা কি তোমারই কাজ? গোড়া থেকে শেষ পর্যন্ত পুরোটাই। রেজিস্ট্রি চিঠি থেকে টেলিগ্রাম, পুরোটাই? আপনার এই অনুগত ভৃত্যের দ্বারাই রসিদগুলো এখনো আমার বিছানার তলায় রয়েছে। আচ্ছা, তোমায় তো প্রতি ঘন্টায় সার্চ করা হয়, তাহলে? হায় কপাল, আপনার অনুচরেরা আমাকে সার্চ করে তো বটেই, জুতোর শোল খুলেও দেখে। কিন্তু দস্যু মোহন অত কাঁচা কাজ করে না। আর আমার পন্থাও খুব প্রাচীন নয়। আমি নতুন পন্থায় বিশ্বাস করি মিস্টার বেকার। তুমি তো অদ্ভুত লোক মোহন। কি ব্যাপারটা একটু শুনি। ধীরে বন্ধু, ধীরে। আমি আপনাকে আমার গোপন কথা সব বলে দেবো, আর আপনি আমার সব পথ বন্ধ করে দেবেন, তাই না মিস্টার বেকার? আচ্ছা, আপনার কি ধারণা আমি নিত্যবিক্রমকে চিঠিটা কেন পাঠিয়েছিলাম? তুমি বুড়োকে হয়তো একটু ভয় দেখাতে চেয়েছিলে। আমি আপনার থেকে আরেকটু বুদ্ধিমানের মতো প্রশ্ন আশা করেছিলাম। মোহন, তুমি পুরোটাই খুলে বলো। আচ্ছা শুনুন তাহলে। আমি প্রথমেই ভেবে দেখলাম একটা দুর্ভেদ্য প্রাসাদের ততোধিক দুর্ভেদ্য কক্ষ থেকে আমাকে সম্পদ উদ্ধার করতে হবে। কাজটা খুবই কঠিন, কিন্তু দস্যু মোহন একটা কঠিন কাজ দেখে পিছিয়ে যাবে, এটা কি উচিত? কখনোই না। তাহলে আমার কাছে দুটো পথ খোলা ছিল। এক, বোম পটকা ফাটিয়ে ভয় দেখিয়ে আমার কাজ করা। আর দুই, প্রাসাদের মালিক যদি নিজেই নিমন্ত্রণ করেন। অদ্ভুত। আর বন্ধুবর, এখানে আমার একমাত্র অস্ত্র ছিল ওই চিঠিটা। এখন এই মালিক যদি একটা চিঠি পান যেখানে দস্যু মোহন তাকে ভয় দেখাচ্ছেন, তাহলে তিনি কি করবেন? সোজা পুলিশের কাছে যাবে। আর পুলিশ ব্যাপারটা ঠাট্টা করে উড়িয়ে দেবে। তারা ভাববে কেউ হয়তো বদমাইশি করেছে, কারণ দস্যু মোহন তো মাদ্রাজ জেলে বন্দি। কিন্তু সেক্ষেত্রে কুমার কি অন্য কারোর কাছে সাহায্য চাইবেন না? নিশ্চয়ই চাইবে। আর এমন সময় যদি কোনো বিখ্যাত ডিটেকটিভ সেই জায়গায় উপস্থিত হয়ে পড়েন, যার খবর খবরের কাগজে ছাপা হয়েছে, তাহলে? ডিটেকটিভ? ঠিক তাই ঘটেছে। দস্যু মোহনের পক্ষ থেকে খবরের কাগজে একটা আর্টিকেল ছাপানো হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে একজন ডিটেকটিভ ভুবনেশ্বর আসছেন মাছ ধরতে, মানে ছুটি কাটাতে। তারপর মোহনের কোনো সাগরেদ সেখানে গিয়ে যদি ডিটেকটিভ সেজে মাছ ধরেন, তাহলে কীরকম হয়? তারপর?
কুমার যদি খবরের কাগজটা না পড়তেন তাহলে আমার পক্ষে কিছু করার সম্ভব হতো না, কিন্তু কুমার খবরের কাগজটা পড়লেন, যথারীতি আমার সহকারীর কাছে পৌঁছলেন, কিন্তু আমার সহকারী তাকে ফিরিয়ে দিলেন। কারণ নামি দামি ডিটেকটিভকে একবার বললেই তিনি রাজি হয়ে যাবেন এটা তো ঠিক নয়। তাই কুমার তাকে অনেকবার অনুরোধ করলেন। শেষে মোটা অঙ্কের পুরস্কারের লোভ দেখিয়ে তাকে রাজিও করালেন। এখানেই আমার কাজের অর্ধেক হয়ে গেল। আমি সত্যি অবাক হচ্ছি মোহন। এর পরের কাজটা খুবই সহজ ছিল। আমার সহকারী আরও দুজন শাগরেদকে জোগাড় করে ওনার বাড়িতে রাত্রি যাপন করলেন। ওনাকে কায়দা করে অন্য একটা ঘরে আটকে রাখলেন। লরি ভাড়া করাই ছিল। তারা সবাই মিলে মালপত্র তাতে তুলে ধীরে সুস্থে সেখান থেকে চলে গেলেন। ঘর আর সিন্দুক তো তালাবন্ধ ছিল, সেটা খুললে কি করে? মিস্টার বেকার, আপনি দস্যু মোহনের সঙ্গে কথা বলছেন। পৃথিবীতে এমন কোনো তালা তৈরি হয়নি। তা বটে। আচ্ছা, ওই বিখ্যাত ডিটেকটিভটা কে ছিলেন? আপনি। মানে আমার সহকারী। হ্যাঁ, আপনার নাম নিয়ে একটু অভিনয় করেছিলেন। মোহন অট্টহাসি ভেঙে পড়তে লাগল। সে হাসির যেন আর বিরাম নেই। মিস্টার বেকার ক্ষুব্ধ মনে দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলেন। ভেবে পেলেন না মোহনের এতে হাসবার কি আছে। এমন সময় একজন ওয়ার্ডার এবং একটি লোক মোহনের মধ্যাহ্ন ভোজনের আহার্য নিয়ে উপস্থিত হল। বিশেষ অনুগ্রহ করে জেলের কর্তৃপক্ষগণ মোহনের জন্য বাইরে থেকে খাবার দেওয়ার অনুমতি দিয়েছিলেন। লোকটি টেবিলের ওপর পাত্রগুলো রেখে ওয়ার্ডারের সঙ্গে বেরিয়ে গেল। মোহন আহারে বসল। হ্যাঁ, আপনাকে আরও একটা খবর দিয়ে রাখি। কুমার নিত্যবিক্রম মোহনের বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছেন। কি? মানে মোকদ্দমা তুলে নেওয়া হচ্ছে। কি যাতা বলছো? আমার সহকারী অর্থাৎ নকল বেকার, তাঁর সঙ্গে কুমারবাবুর বেশ সখ্যতা হয়েছে। কুমার সাহেব তাকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছেন। তার পরিবর্তে তাকে লুণ্ঠিত ধনসম্পদ ফেরত দিয়ে দিতে হবে। এ খবর তুমি পেলে কি করে? এই মাত্র টেলিগ্রাম পেলাম। তুমি এখন টেলিগ্রাম পেলে? ফাজলামো হচ্ছে। আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, এক কাজ করুন, এই আমার যে সেদ্ধ ডিমটা আছে এটার মাথাটা টুক করে ভেঙে ফেলুন তো দেখি। এ কি? এটা তো ডিম নয়। ডিমের মতো দেখতে একটা জিনিস, আর এর ভেতরে তো একটা কাগজ। হ্যাঁ, ওই কাগজটাই বের করে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। বন্দোবস্ত মতো কাজ হয়েছে। কুমার 5 লক্ষ টাকা দিয়েছেন, মোকদ্দমা তুলে নিয়েছেন এবং তার মণিমুক্ত ফেরত হয়েছে। 5 লক্ষ টাকা? হ্যাঁ, 5 লক্ষ টাকাই বটে। আর আমারও তো খরচা বেড়েছে, বুঝলেন, যা দিনকাল পড়েছে। ওহ, তোমার মতো যদি 10-20টা মোহন থাকতো তাহলে আর দেখতে হতো না, আমাদের কাজ কারবার সব ডকে উঠে যেত। না না, কি যে বলেন, এগুলো তো সামান্য সময় কাটানোর জন্য। আসলে যখন জেলে থাকি তখনই কাজ করার বা ভাবার অনেক বেশি সময় পাই তো। সামনেই তো তোমার বিচারের দিন, তা সেই সব নিয়ে তোমার কোনো ভাবনা চিন্তা নেই? না, কারণ আমি ঠিক করেছি বিচারের দিন আমি আদালতে উপস্থিত হব না। তাই নাকি? হ্যাঁ, বিচারের দিন আমি আদালতে হাজির হব না। মোহন, তুমি কিন্তু আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছো। শুনুন মিস্টার বেকার, আজ শনিবার, আগামী বুধবার আমি আপনার সঙ্গে হোটেল ব্রডওয়েতে ডিনার করব, ঠিক আছে? আচ্ছা,
আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই। আমি এখন চলি মোহন। একদিন মোহন জেলে মধ্যাহ্নভোজন শেষ করে সবেমাত্র ড্রয়ার থেকে একটা বড় সিগার বের করে তার ভেতর থেকে একটা ছোট্ট কাগজ বের করে পড়তে শুরু করেছে, ঠিক তখনই সেলের দরজা খোলার শব্দ হলো। সে দ্রুত সিগারটি ড্রয়ারের মধ্যে রেখে দিল। অল্পের জন্য সে ধরা পড়ল না। এই যে, তোমার এক্সারসাইজের সময় হয়েছে, চলো। হ্যাঁ চলো বন্ধু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। প্রহরী বেষ্টিত হয়ে মোহন জেলের ওয়ার্ডারের সঙ্গে বেরিয়ে গেল। মোহন বেরিয়ে যাওয়া মাত্র দুজন ডিটেকটিভ তার সেলের মধ্যে প্রবেশ করল এবং তারপর কক্ষটি পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করতে লাগল। তারা প্রস্তুত হয়ে এসেছিল। আজ মোহনের সমস্ত চালাকি তারা ফাঁস করবে, কারণ এটা প্রমাণিত সত্য যে মোহন বাইরে চিঠিপত্র লিখছিল, টেলিগ্রাম পাঠাচ্ছিল, চিঠির উত্তরও পাচ্ছিল। কিন্তু কী উপায়ে আজ তা আবিষ্কার করার জন্য তারা দৃঢ় সংকল্প হয়ে এসেছিল। সেদিন মাদ্রাজের হিন্দু কাগজে মোহনের লিখিত একখানি পত্র প্রকাশিত হয়েছিল। তাতে লেখা ছিল, সম্পাদক মহাশয় সমীপেশু মহাশয়, আপনি আপনার কাগজে আমাকে অযথা গালাগাল দিয়েছেন। সুতরাং তার প্রতিশোধ গ্রহণের জন্য আমার মোকদ্দমার যে দিন স্থির হয়েছে তার 2 দিন আগে আপনার সঙ্গে দেখা করব এবং যথোপযুক্ত প্রতিশোধ গ্রহণ করব। আপনার বিশ্বস্ত মোহন। পত্রটি যে মোহনের নিজের হাতের লেখা তা পরীক্ষায় জানা গিয়েছিল। এটা নিঃসন্দেহে আশা করা যায় যে মোহন জেল থেকে পালাবার জন্য আয়োজন করছে। সুতরাং তার সব মতলব ধ্বংস করার জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগে গেলেন। যে কোনো গভর্নমেন্টের পক্ষেই এরকম অবস্থা অসহনীয়। যে ম্যাজিস্ট্রেট মোহনকে পরীক্ষা করেছিলেন তার সঙ্গে বন্দোবস্ত করে পুলিশ কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় সাহেবকে সঙ্গে নিয়ে একদিন জেল পরিদর্শন করতে গেলেন। জেলে উপস্থিত হয়ে তিনি 2 জন ডিটেকটিভকে মোহনের কক্ষটি বিশেষভাবে সার্চ করার জন্য পাঠালেন। ডিটেকটিভ 2 জন সেলের বিছানাপত্রের সেলাই খুলে, ভাঙা টেবিলের তক্তা খুলে, পায়া খুলে, ঘরের মেঝের পাথর তুলে চতুর্দিক পরীক্ষা করল। কিন্তু কোনো স্থানেই কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে চলে যাবার জন্য যখন উপক্রম করছিল, তখন একজন ওয়ার্ডার এসে ড্রয়ারটা খুলে দেখার জন্য অনুরোধ করল। চোখের সামনে যে খোলা ড্রয়ারে কিছু থাকতে পারে সেটা তারা ভাবেননি। ওয়ার্ডারের কথায় পরীক্ষা করতেই তারা সিগারটা খুঁজে পেল। এরপর তারা আরেকটি ড্রয়ার থেকে কয়েকটি সংবাদপত্রের কাটিং, একটা পাইপ, কিছু তামাক আর 2খানা বই বের করল। সেগুলো তারা কমিশনার সাহেবের হাতে তুলে দিল। গুড গুড গুড। এখন প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে দেখতে হবে। আমরা কতদূর মোহনের সম্বন্ধে জানতে পারি। আরে দ্যাট সিগার, এটা তো খুব ভালো সিগার দেখছি। গুড গুড। দিস ইজ একটা কোনো মেয়ে লিখেছে 3578 অনেক স্থান গ্রহণ করেছে। দক্ষিণ দিকের দেওয়ালে ধাক্কা দিলেই মুক্ত হবে। MC অপেক্ষায় থাকবে। 2টা থেকে 6টা প্রত্যেক দিন, 6টা প্রত্যহ জবাব দিন। ভয় পাবেন না। আপনার বন্ধুরা সর্বদাই পথ চেয়ে আছে। স্ট্রেঞ্জ? I think... Okay.
3578। এটা মনে হচ্ছে প্রিজন ভ্যানের নাম্বার। গুড। তাহলে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের দক্ষিণ দিকের দেয়ালে দর্শক সঙ্গীরা কিছু একটা বদমাইশি করবে বা করছে। তারপর সব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বাট হোয়াট ইজ দিস এমসি? ও, মোটর কার। ওকে। বাই দ্য ওয়ে, মোহনের দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে কি? হ্যাঁ স্যার। গুড। তাহলে মোহন এখনো এই সিগারেটের খাবারটা পায়নি। আরও বোঝা যাচ্ছে যে এই সিগারেটটা হয়তো পড়ারও সুযোগ পায়নি। ভেরি গুড। কিন্তু এই সিগারেটটা ভেতরে এলো কি করে, কিভাবে এলো? কি করে বলবো স্যার, আমারও তো মাথায় কিছু ঢুকছে না। এই মহানের খবর কি বাইরে থেকে আসে নাকি? হ্যাঁ স্যার, বাইরে থেকে আসে, স্পেশাল পারমিশন ছিল স্যার। তাহলে একটা কাজ করুন, আমি এই সিগারেটটা নিয়ে গোপাল আচার্য লিঙ্গামের কাছে চলে যাচ্ছি। ওখানে গিয়ে এই চিঠিটার একটা ছবি তুলে নিয়ে তারপরে সিগারেটটাকে আবার আগের মতো করে দিচ্ছি। মোহনের ড্রয়ারে এটা আবার রেখে দেওয়া হবে। তাহলে দেখতে হবে মোহন এটার কী উত্তর দেয়। তাহলে আমরা অনেক কিছু জানতে পেরে যাব। ওকে ওকে স্যার। পুলিশ কমিশনারের আদেশ মতো মোহনের সেদিনের রাত্রির খাবারের অংশ ডিটেকটিভ ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে পাঠানো হলো। কিন্তু কিছুই সন্দেহজনক পাওয়া গেল না। বাসনকোসনও পরীক্ষা করা হলো, সেখানেও কিছু পাওয়া গেল না। অবশেষে একটা ছুরির ফাঁপা অংশের মধ্য থেকে পাতলা কাগজে লেখা একখানা পত্র বেরোলো। দেখা গেল তাতে একটা উত্তর লেখা আছে। ভেরি ইন্টারেস্টিং। মনের মতো একটা দোষর পক্ষে এরকমভাবে চিঠি লুকানো বা পাঠানো কবি ছেলে মানুষই হয়েছে। যাই হোক, কী লিখেছে দেখি তো। আমি তোমার উপর নির্ভর করছি, এমসি। প্রত্যয় যেন একটু দূরে দূরে থাকে। আমি সুমুখের দিকে অগ্রসর হব। শীঘ্র সাক্ষাৎ হবে। তোমার প্রিয় বন্ধু মহান। তোমাকে এবার আমি ধরবই মোহন। খুবই পকার মতন কাজ করে ফেলেছে। সো ডিটেকটিভ, এবার কিন্তু আমরা অনেক কিছু জেনে ফেলেছি মোহনের ব্যাপারে। কি বলো? স্যার, এবার ওকে যদি একটু পালানোর সুযোগ দিতে পারেন তাহলে কিন্তু পুরো দলবল সমেত ওকে আমরা গ্রেপ্তার করতে পারবো। কিন্তু ও যা চালাক, আমাদের চোখে যদি ধুলো দিয়ে সরে পড়ে তাহলে? সেজন্য আমাদের বহু লোকের বন্দোবস্ত করতে হবে স্যার, ওর উপর নজর রাখার জন্য। আর তাতেও যদি বেশি চালাকি করে পালাবার মতলব করে তাহলে তো হ্যাঁ, সেক্ষেত্রে ওকে গুলি করতে হবে। সেরকম একটা হুকুম দিয়ে রাখবো ভাবছি। আর তাছাড়া ওকে তো আমরা কোনো বিষয় কোনো কিছু স্বীকার করাতে পারিনি। সহকারীদের ধরতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ। হ্যাঁ স্যার, আসলে মোহন তো বেশি কথা বলে না। ম্যাজিস্ট্রেট তাকে নানা রকমভাবে জেরা করেছিলেন কিন্তু কিছুই জানতে পারেননি। উপরন্তু তিনি আদালতের একজন বিখ্যাত উকিলের সঙ্গে গিয়েছিলেন, মোহনকে জেরাও করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। ওকে। প্রতিদিনই পুলিশ ভ্যানে করে মোহনকে অন্যান্য বন্দীদের সঙ্গে পুলিশ অফিসে নিয়ে যাওয়া হতো।
প্রতিদিনই ম্যাজিস্ট্রেট তাকে জেরা করতে চেষ্টা করতেন, কিন্তু ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতেন। মোহন নম্র স্বরে সব অভিযোগই স্বীকার করে নিত। সে বলতো পলাশডাঙ্গা রাজবাড়িতে সেই চুরি করেছে, গভর্নর এডিকংয়ের স্ত্রীর মুক্তার নেকলেস সেই চুরি করেছিল, সে জাল নোট ছেপেছিল হীরাপুরের জমিদার বাড়িতে, ধনকুবের দত্তদের প্রাসাদে, মিত্রদের প্রাসাদে, এমনকি বর্ধমান রাজবাড়িতে চুরি সেই করেছিল। সে স্বীকার করেছিল যেখানে যত নাম করা চুরি ডাকাতি সিঁধকাটা হয়েছে সমস্তই সেই সম্পন্ন করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই, মোহনের বিরুদ্ধে অভিযোগগুলির কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। একদিন বিকেলে, তখনও অন্যান্য অপরাধীদের পরীক্ষা শেষ হয়নি, বিশেষ কারণবশত মোহনকে একা নিয়ে জেলের গাড়ি জেলে ফিরে যাবার মনস্থ করল। গাড়ি আদালত থেকে ছাড়ল। মোহন দেখল গাড়ির মধ্যে সে একা রয়েছে। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। প্রিজন ভ্যান সব দেশেই প্রায় একই ধরনের। দুদিকে কয়েদিদের বসার জায়গা থাকে, মাঝখানে একটা সরু জায়গা, পেছনে পুলিশ প্রহরা। মোহন সচকিত হয়ে উঠল। প্রিজন ভ্যান যখন কোর্ট থেকে বেরিয়ে প্রায় মাঝপথে পৌঁছল, সে একবার আর চোখে দেখে নিল প্রহরী অন্যমনস্ক হয়ে বসে আছে। মোহন ধীরে ধীরে ভ্যানের দক্ষিণ দিকের দেওয়ালে চাপ দিল। বিস্মিত হয়ে দেখল দেওয়ালের নিচের দিক ধীরে ধীরে ফাঁক হয়ে গেল। আর একটু চাপ দিলেই একজনের বেরোবার জন্য যথেষ্ট জায়গা হবে। তার বুকের ভেতর হৃৎপিণ্ড উদ্দাম নৃত্য করে উঠল। সে নিঃশব্দে সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল। প্রিজন ভ্যান জর্জ টাউন পার হয়ে এগিয়ে গিয়ে হঠাৎ পথের মধ্যে দাঁড়িয়ে পড়ল। মোহন বিস্মিত হয়ে দেখল রাস্তার মাঝে একখানা ঘোড়ার গাড়ি ঘোড়া সমেত উল্টে পড়ে আছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার উল্টো দিকে আর একটি প্রিজন ভ্যান দাঁড়িয়ে আছে। মোহন পুরো পরিস্থিতিটাই এক দৃষ্টিতে দেখে নিল। চারিদিকে বেশ লোক সমাগম হয়েছে। এই সুযোগ সে আর উপেক্ষা করতে পারল না। চারিদিকে হট্টগোল, চিৎকার। মোহন নিঃশব্দে পায়ের চাপ দিয়ে ঝুপ করে নিচে লাফিয়ে পড়ল। তাকে প্রিজন ভ্যান থেকে লাফিয়ে পড়তে দেখে কাছেই একজন ট্যাক্সি ড্রাইভার চিৎকার করে প্রহরীর দৃষ্টি আকর্ষণ করতে গেল, কিন্তু মানুষজনের গোলমালে প্রহরীর কানে তা পৌঁছল না। মোহন লাফ দিয়ে নেমে এক দৌড়ে কিছুটা অগ্রসর হয়ে বাঁদিকের ফুটপাত দিয়ে চলতে লাগল। একবার দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে নিল। তারপর দুহাত পকেটে ঢুকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে লাগল। বেশ কিছুটা এগিয়ে রাস্তার দক্ষিণ দিকে একটা চায়ের দোকান দেখে প্রবেশ করল। সেখানে এক পিস কেক, এক কাপ চা এবং এক প্যাকেট সিগারেট নিল। হোটেলের খানসামা বিল নিয়ে এলে মোহন তাকে ম্যানেজারকে ডেকে দিতে বলল। বয় ম্যানেজারকে ডেকে আনলে মোহন উচ্চ কণ্ঠে সকলকে শুনিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত, আমি সঙ্গে মানিব্যাগ আনিনি। তবে আশা করি আমাকে যদি কয়েকদিন সময় দেন, আমি কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিতে পারবো। আর আমার নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, আমি দস্যু মোহন। ম্যানেজার মনে করলেন ভদ্রলোক ঠাট্টা করছেন। তিনি উচ্চ শব্দে হো হো করে হেসে উঠলেন। কথা হয় কি? দস্যু মোহন? আমি ঠাট্টা করছি না, আমি দস্যু মোহন। আর আমি এইমাত্র প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে এসেছি। আশা করি আপনারা আমার নাম শুনেছেন। চললাম। মোহন এমন হঠাৎ অতর্কিতে হোটেল থেকে বেরিয়ে পড়ল যে অন্যান্য খরিদ্দাররা হো হো করে হেসে উঠল এবং ম্যানেজারও কোনো বাধা দেবার সুযোগ পর্যন্ত পেলেন না।
পথে নেমে মোহন ধীরে ধীরে চলতে লাগলো। রাস্তার পাশে সজ্জিত দোকানগুলো দেখতে দেখতে সে এগোতে লাগলো। তাকে দেখে মনে হলো যেন সে কোনো ভ্রমণে বেরিয়েছে। তার হাতে কোনো কাজ নেই, কোনো তাড়া নেই। সে কয়েকজনকে প্রেসিডেন্সি জেলের কথা জিজ্ঞেস করল। তারপর জেলের সামনে এসে দাঁড়ালো। ফটকের সেন্ট্রিকে এসে অভিবাদন করে বলল, এটা কি প্রেসিডেন্সি জেল? হ্যাঁ, কি হয়েছে? ভেতরে ঢুকতে চাই। কেন? আমাকে আমার সেলে ফিরতে হবে। রাস্তায় প্রিজন ভ্যান আমাকে ফেলে এসেছিল। এই, কে তুমি? ভাগো তো এখান থেকে। এসে মাথা খাচ্ছে, মাতাল কোথাকার। তুমি দস্যু মোহনকে যদি ভেতরে যেতে না দাও, তোমার বিপদ হবে বন্ধু। তুমি? হ্যাঁ, আমি। কিন্তু আমার কাছে তো কোনো কার্ড নেই, তাই প্রমাণ করতে পারছি না। তবে ভদ্রলোকের কথা বিশ্বাস করো, জেনে রাখো আমি হলাম দস্যু মোহন। প্রহরী স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে মোহনের আপাদমস্তক চোখ বুলিয়ে পরীক্ষা করল এবং একটিও কথা না বলে ফটকের ঘণ্টা বাজাল। সঙ্গে সঙ্গে লৌহ ফটক খুলে গেল। মোহন ভিতরে প্রবেশ করল এবং জেলের অফিসে গিয়ে পৌঁছল। কয়েক মিনিট পর জেলের সুপার কৃত্রিম ক্রোধে চিৎকার করতে করতে বললেন, মোহন, এটা কি নতুন চালাকি হচ্ছে? এইসব মিথ্যা রাগ দেখে আর কোনো লাভ আছে কি? বেশ তো সুন্দর ফাঁদটা পেতেছিলেন। আমি একা গাড়িতে আসব, গাড়ির দরজা খুলে যাবে, আমি পালিয়ে যাব, আর একটা রাস্তায় একটা গাড়ি উল্টে পড়ে থাকবে। কি সুন্দর! আর আমি তো কিছুই দেখবো না, কিছুই বুঝবো না। আর আপনাদের 20টা টিকটিকি, কে মোটরসাইকেলে, কে সাইকেলে, কে গাড়িতে আমার পেছনে ধাওয়া করবে, চারদিক থেকে আমার উপর নজর রাখবে, আমি জানতেই পারবো না। তারপর আমি পালাবার চেষ্টা করব, আর তখনই আমাকে গুলি করে সাবার করে দেবেন আপনারা। ব্যাস, খেল খতম। সরকার আপনাদের মাইনে কেন দেয় বলতে পারেন? আচ্ছা, শুনুন স্যার, একটা কথা বলে রাখি। আমার নাম দস্যু মোহন। আপনার শিকারী কুকুরদের বলে দেবেন আমাকে বিরক্ত না করে। আমার যখন পালানোর প্রয়োজন হবে তখন কারুর সাহায্য আমার লাগবে না। দুদিন পরে মাদ্রাজের ও কলকাতার সমস্ত সংবাদপত্রে দস্যু মোহনের পালানোর কাহিনী সবিস্তারে প্রকাশিত হতে লাগল। মোহনের নারী বন্ধুর পত্র সিগারের ভিতর দিয়ে পাঠানোর কাহিনী, তারপর আদালত থেকে তাকে একা নিয়ে আসা, পথে ঘোড়ার গাড়ির উল্টে যাওয়া, মোহনের হোটেলে চা খাওয়া এবং অবশেষে জেলে ফেরত আসার কাহিনী সবিস্তারে দিনের পর দিন প্রকাশিত হতে লাগল। অদূর ভবিষ্যতে মোহন যে জেল থেকে পালিয়ে যাবে সে বিষয়ে কারো বিন্দুমাত্র সন্দেহ রইল না। মোহনের তথাকথিত পালানোর পরদিন আদালতে ম্যাজিস্ট্রেট মিস্টার গোপাল আচার্য লিঙ্গম তাকে প্রশ্ন করলেন, মোহন, গতকালের কাজের কৈফিয়ত দাও। দেখুন স্যার, গতকালকের অভিনয় আমার ভবিষ্যতের পালানোর রিহার্সালটা হয়ে গেল। আমি তোমার কথা একবার না বুঝলাম না। না বুঝলেও চলবে স্যার, আসল কথাটা জানিয়ে রাখি। আমি কিন্তু বিচারের দিন আদালতে হাজির হব না। আদালতে হাজির হবে না মানে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হাজির হব না। আর যখন আমি সিদ্ধান্ত নিই, আমি নিজেও সেই সিদ্ধান্ত বদলাতে পারি না। মোহনের এই উদ্ধত ঘোষণা বাংলার ডাক পত্রিকায় অন্যান্য কাগজে বড় বড় অক্ষরে ছাপা হতে লাগল। কারো মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে মোহন অতি সহজেই পালাতে সক্ষম হবে। গভর্নমেন্টের এমন কোনো ক্ষমতাই নেই যে তাকে বাধা দিতে পারবে। জেল কর্তৃপক্ষ মোহনকে উপরের সেল থেকে নিচে আরও ছোট সেলে বন্দি করে রাখল। তার উপর দৃষ্টি রাখার জন্য প্রহরীর সংখ্যাও বাড়ানো হলো। এরপর দীর্ঘ 2 মাস কেটে গেল।
এই 2 মাস মোহন বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দিল। সে সবসময় দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। এমনকি তার উকিল তার সঙ্গে দেখা করতে চেয়েও বিফল হলেন। বিচারের 15 দিন আগে মোহন সজাগ হয়ে উঠল। জেলের মধ্যে খোলা জায়গায় ব্যায়াম করার জন্য সে অনুমতি চাইল। তাকে অনুমতি দেওয়া হলো, কিন্তু তার চারপাশে প্রহরীরা তাকে ঘিরে থাকল। ইতিমধ্যে জনসাধারণের মধ্যে উৎসাহ বেড়েই চলেছে। তারা প্রতিদিনই অপেক্ষা করত, এই বুঝি মোহনের পালানোর খবর পাবে। আজ মোহনের বিচারের দিন। চারিদিকে উত্তেজনা, উদ্বেগ ও আশঙ্কার মধ্যে দিয়ে ইতিহাস প্রসিদ্ধ বিচারের দিন উপস্থিত হল। আদালত লোকে লোকারণ্য হয়ে গেল। আদালত প্রাঙ্গণে, আদালতের বাইরে জনসমুদ্রের সমাবেশ হল। জনসাধারণের উত্তেজনা লক্ষ্য করে পুলিশ একটা ঢাকা ভ্যানে করে মোহনকে নিয়ে আদালতে হাজির করল। মোহনকে দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত অসুস্থ। সে সোজা হয়ে বসতে পারছিল না, তার মাথা বুকের ওপর ঝুলে পড়েছিল। যে উকিল মোহনের পক্ষ সমর্থন করে মকদ্দমা লড়ছেন, তিনি বিচারককে বললেন, হুজুর, আমার মক্কেল খুবই অসুস্থ মনে হচ্ছে। আমি জেরা করে একটাও প্রশ্নের উত্তর পাইনি। আমি আদালতকে অনুরোধ করছি মক্কেলের যেন ডাক্তারি পরীক্ষা করা হয়। বিচারক উকিলের এই প্রার্থনায় কর্ণপাত করলেন না। তিনি বললেন, এই কেস স্থগিত রাখা সম্ভব নয়। উকিল মহাশয় আরও একবার বৃথা প্রতিবাদ করে হতাশ হয়ে বসে পড়লেন। আদালত কক্ষ জনতায় পরিপূর্ণ। মোহন তার প্রতিজ্ঞা রাখতে পারেনি বলে জনতার প্রত্যাশা বিফল হয়েছিল। যখন বিচারক মোহনের উকিলের আবেদন অগ্রাহ্য করল, তখন আদালত কক্ষে গুঞ্জন ধ্বনি শোনা গেল। বিচারক কঠিন দৃষ্টিতে জনতার দিকে তাকিয়ে তাদের নীরব থাকতে আদেশ দিলেন। সাইলেন্স প্লিজ। অর্ডার, অর্ডার। জনতার গুঞ্জন থেমে গেল। বিচারক আসামির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আসামিকে উঠে দাঁড়াতে বলা হোক। তোমার নাম, বয়স, পেশা বলো। আসামি কোনো উত্তর দিল না। বিচারক আবার তাকে প্রশ্ন করলেন, তোমার নাম কি তা কোর্টকে জানাও। সঙ্গে সঙ্গে আদালত গৃহে জনতার গুঞ্জন উঠল। বিচারক মুখ তুলে তাকাতেই গুঞ্জন থেমে গেল। নীলকমল দে? এটা তো নতুন নাম দেখছি। তোমার তো এর আগে 10টা নাম হয়েছে। যাই হোক, আমরা তোমাকে মোহন বলেই ডাকব। আশা করি তোমার তাতে কোনো আপত্তি নেই। এমন একটা লোকের বিচার করতে বসেছি যার অতীত ইতিহাস ঠিক মতো জানা নেই। 3 বছর আগে যা জানা গেছে, দস্যু মোহন নামে এক অতি বুদ্ধিমান, নিপুণ বৈজ্ঞানিক, অতিশয় দানশীল আবার নিষ্ঠুর চরিত্রের এক ব্যক্তির আবির্ভাব হয়েছে। 6 বছর আগে জহর নামের এক জাদুকর জাদুবিদ্যা শিখেছিল। তারপর বিনয় কুমার নাম নিয়ে বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ল্যাবরেটরিতে মানুষের দৈহিক গঠনের অনুশীলন করেছিল। তারপর কলকাতায় এক জাপানির কাছে দেবেন্দ্র নাম গ্রহণ করে জুজুৎসু ও অন্যান্য কৌশল শিক্ষা করেছিল। তারপর নাকি তুমি মোটরসাইকেল ও এরোপ্লেন চালনা শিখেছ। অশ্বারোহণে অত্যন্ত কৃতিত্ব প্রদর্শন করেছিলে। তারপর এক মোটর রেসে 10,000 টাকা জিতে সেই টাকা নিয়ে কোথায় অদৃশ্য হয়ে যাও। তারপর আর কোনো ঠিকানা পাওয়া যায় না।
তুমি বহু লোককে বহু অর্থ দান করেছ বলে অনেকে দাবি করে। বহু সাধারণ প্রতিষ্ঠানে অসংখ্য অর্থ নিয়মিতভাবে দিয়ে যাচ্ছ বলেও শোনা যায়। মহামারী ও রোগ প্রতিকারেও নাকি তোমার সচেষ্ট ভূমিকা রয়েছে। যাই হোক, এই তো গেল তোমার আনুমানিক ইতিবৃত্ত। এরপরেই আমরা তোমাকে দেখতে পেলাম সমাজের শীর্ষস্থানীয় ধনী রাজা মহারাজা প্রভৃতি নামকরা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে। যেসব ব্যক্তির ওপর তোমার নজর পড়েছে তারা কেউই রক্ষা পায়নি। তোমার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ মেধা, সুনিপুণ কৌশল আর অপরিমিত লোকবল প্রতি পদে পুলিশ বিভাগকে অপদস্থ করেছে। তো আসামিকে জিজ্ঞেস করা হচ্ছে সে কি এই অভিযোগগুলি মেনে নিচ্ছে? বিচারক যখন বক্তব্য রাখছিলেন তখন আসামি কাঠগড়ায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তার হাত দুটি দুপাশে শিথিলভাবে ঝুলছিল, মাথা বুকের ওপর ঝুলেছিল। জনতা অত্যন্ত আগ্রহ সহকারে তাকিয়ে দেখল আসামির চেহারা অত্যন্ত রুগ্ন, তার চোখ কোটরাগত, গায়ের রং ফ্যাকাশে। দেখা গেল জেলে মোহনের চেহারার অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। মোহনের যে সুন্দর যৌবনসুলভ মনোমুগ্ধকর ছবি গত কয়েক মাস ধরে সংবাদপত্রে ছাপা হচ্ছিল, তার সঙ্গে আসামির আদৌ কোনো মিল নেই। দর্শকরা মোহনকে দেখে বিষণ্ণ হয়ে পড়ল। বিচারক প্রশ্ন করে অপেক্ষা করছিলেন। আসামি অতি কষ্টে জড়ানো গলায় কিছু বলল, কিন্তু সেটা বোঝা গেল না। মহান, তোমার এই অদ্ভুত উপায়ে আত্মপক্ষ সমর্থনের অর্থ বুঝতে আমি অক্ষম। কোর্ট তোমার মৌনতাকে সম্মতি বলেই ভেবে নেবে। এরপর বিচারক দস্যু মোহনের বিরুদ্ধে চার্জ গঠনের ইচ্ছা প্রকাশ করলেন। একে একে বহু সাক্ষী এসে সাক্ষ্য দিয়ে যেতে লাগল, কিন্তু এক সাক্ষীর সাক্ষ্য অন্য সাক্ষীর সঙ্গে মিলল না। দেখা গেল কোনো সাক্ষী দস্যু মোহনকে চেনে না। সুতরাং সে যে সত্যি মোহন এবং কেউ যে তাকে কখনো দেখেছে তা হলপ করে কেউ বলতেই পারল না। আদালত কক্ষে জনতার গুঞ্জন ক্রমেই বেড়ে উঠতে লাগল। অবশেষে মোহনের একমাত্র যোগ্য শত্রু এবং প্রধান সাক্ষী ডিটেকটিভ মিস্টার বেকার সাক্ষীর কাঠগড়ায় উপস্থিত হলেন। তাকে দেখে আদালতের গুঞ্জন বেড়ে উঠল। তিনি কি বলেন তা শোনার জন্য সকল ব্যক্তি উৎকর্ণ হয়ে উঠল। মিস্টার বেকারের সাক্ষ্য গ্রহণের পূর্বে তাকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন আসামিকে শনাক্ত করেন। মিস্টার বেকার তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ আসামির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, স্যার, আপনি যদি অনুমতি দেন আমি আসামিকে সামনে থেকে দেখতে চাই। বিচারক অনুমতি দিলেন। মিস্টার বেকার আসামির কাঠগড়ার সামনে গিয়ে এক দৃষ্টে আসামির দিকে তাকিয়ে রইলেন। এরপর সাক্ষীর কাঠগড়ায় ফিরে এসে গম্ভীর স্বরে বিচারকের দিকে তাকিয়ে বললেন, আমি শপথ করে হুজুরের কাছে জানাচ্ছি যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি দস্যুমোহন নয়। তৎক্ষণাৎ আদালত কক্ষের সব গুঞ্জন স্তব্ধ হয়ে গেল। বিচারক উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি এসব কি বলছেন? আপনার কথার কোনো অর্থ আমি বুঝতে পারছি না। এই লোকটির চেহারা বা মুখের সঙ্গে দস্যুমোহনের অনেকটাই মিল আছে। স্যার, আমি শপথ করে বলছি এই লোকটি দস্যুমোহন নয়। আমি জানতে চাই এখানে বিচারে যাকে পেশ করা হয়েছে সে কে? আর সে যদি দস্যুমোহন না হয়
তাহলে এখানে কার বিচার হচ্ছে? ক্ষমা করবেন স্যার, এই আসামির পরিচয় আমার জানা নেই। ঠিক আছে, গোপাল আচারিয়া লিঙ্গাম ও সুপারকে হাজির করা হোক। গোপাল আচারিয়া লিঙ্গাম আর সুপার হাজির হোক। বিচারকের জরুরি আহ্বানে সকলেই এসে উপস্থিত হলেন। মিস্টার গোপাল আচারিয়া লিঙ্গম এবং সুপার বন্দিকে অতি নিপুণভাবে পরীক্ষা করলেন। তারপর দুজনেই এক বাক্যে বললেন, বন্দির সঙ্গে মোহনের আশ্চর্য রকম সাদৃশ্য আছে বটে, কিন্তু বন্দি মোহন নয়। বিচারক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে এই লোকটি কে? সে জেলের মধ্যে দস্যু মোহনের স্থান অধিকার করলো কি করে? এরপর জেলের দুই প্রহরীকে সাক্ষ্য গ্রহণের জন্য হাজির করা হলো। তাদের বক্তব্য থেকে জানা গেল, প্রায় 2 মাস আগে এক রাত্রে আসামিকে ওপরের সেল থেকে নিচের সেলে বদলি করা হয়। সেই সময় তারা আসামিকে ভালো করে লক্ষ্য করেনি। আর এই 2 মাস আসামি বেশিরভাগ সময়ই দেওয়ালের দিকে মুখ করে শুয়ে শুয়ে কাটিয়েছে। এরপর বিচারক জেলের সুপারের উদ্দেশ্যে কঠিন স্বরে বললেন, আপনি জেলের সুপার, আপনার কর্তব্য ছিল শেষ 2 মাস বন্দির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা। সুপার কিছুক্ষণ নত মস্তকে চুপ করে থাকলেন। তারপর বললেন, তার ভুল হয়েছে। তাহলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে যে এই ব্যক্তি দস্যু মোহন নয়। আদালত এখন আসামির কাছ থেকে জানতে চায় সে কতদিন হাজতবাস করছে। আসামির তন্দ্রাচ্ছন্ন ভাবটা যেন ধীরে ধীরে কেটে গেল। সে প্রাণপণ চেষ্টা করে প্রশ্নের উত্তরে যা বলল, স্যার, 2 মাস আগে 5 আইন কেস হয়েছিল। আমাকে তো পুলিশ গ্রেপ্তার করলো। তারপর 8 আনা ফাইল হয়েছিল হুজুর। ফাইল তো আমার দেওয়ার পয়সা ছিল না। হ্যাঁ, তাই 1 রাত্রির জেলে ছিলাম। পরের দিন ফাইন দিয়েছিলাম, কিন্তু যখন ঝাড়া পেতে যাব 2জন পুলিশ ছুটে এসে আমাকে ভ্যানে তুলে জেলে নিয়ে চলে গেল। তারপর থেকে জেলেই আছি। তোমাকে জেলে নিয়ে চলে গেল আর তুমি জেলে চলে গেলে, কোনো অভিযোগ করলে না? এ আবার কি কথা? না হুজুর, ভালো ভালো খেতে দিচ্ছিল আর অনেক ঘুমানোর সময় পাচ্ছিলাম, তাই কিছু বলিনি। খুব ভালো ছিলাম হুজুর। আমার হুজুর ঘুম পাচ্ছে, আপনি একটু আজ্ঞা করুন না জেলে পাঠিয়ে দিতে। দস্যু মোহনের পালানোর কাহিনী সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করল। সংবাদপত্রগুলো এই অত্যাশ্চর্য কাহিনী অবলম্বন করে সত্য, অর্ধসত্য, কল্পিত, রোমহর্ষক বিবরণ প্রকাশ করতে লাগল। লোকের মুখে মুখে দস্যু মোহনের অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ল। জনসাধারণ যখন দস্যু মোহনের বীরত্ব কাহিনীতে মশগুল, তখন মাদ্রাজের জেল কর্তৃপক্ষ তাদের সমস্ত শক্তি নিয়ে অনুসন্ধানে ঝাঁপিয়ে পড়লেন। জানা গেল 2 মাস আগে নীলকমল দে নামে একটা লোককে কোর্টের 5 আইন ভঙ্গ করার জন্য পুলিশ গ্রেপ্তার করে। কোর্টের আদেশে তার 8 আনা জরিমানা হয়। প্রথম দিন লোকটা জরিমানা দিতে পারেনি, তার 1 রাত্রি হাজতবাস হয়। পরদিন বিকেলে সে জরিমানা দেয়। বেলা 2টোর সময় তাকে ছেড়ে দেওয়া হয়।
এই বিবরণী পুলিশ অফিসের রেকর্ড থেকে পাওয়া গেল। আরও জানা গেল ওই দিন বেলা 2টোর পরেই মোহনকে শেষবারের মতো পরীক্ষা করার জন্য জেল ভ্যানে করে পুলিশ অফিসে নিয়ে আসা হয়েছিল। সেই দিনই মোহনকে ওপরের সেল থেকে নিচের সেলে বদলি করা হয়। তাহলে এটা কি সম্ভব যে ওই দিনে পুলিশের প্রহরীরা যারা মোহনের সঙ্গে ছিল তারা নীলকমলের সঙ্গে মোহনের সাদৃশ্যের জন্যই এই নিদারুণ ভুল করেছে? এই সব চিন্তা কর্তৃপক্ষের মনে আলোড়ন তুলল। একদিন কমিশনার মিস্টার বেকার এবং ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গমকে নিয়ে আলোচনায় বসলেন। আমি কিছুতে বুঝতে পারছি না, এটা কি মোহনের প্ল্যান ছিল নাকি আকস্মিকভাবে ঘটনাটা ঘটে গেল বেকার? আমি স্যার মোহনকে খুব কাছ থেকে চিনি। ও কখনোই ভাগ্যের উপর কোনো নির্ভর করে না। ও প্রচণ্ড বুদ্ধিমান। ও যা করে সবটাই চিন্তা ভাবনা করে করে। মিস্টার লিঙ্গাম, আপনি এই ব্যাপারে কিছু বলতে পারলেন? এই ব্যাপারটা কি করে কি হলো আপনি আমাদের একটু বুঝিয়ে দিন। প্রথমত নীলকমলের কথাই ধরুন। মোহন একটা নিজের মতো দেখতে লোক জোগাড় করেছে। তারপর প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারও ভেবেছে। আমার মনে হয় মোহন আগেই জানতে পেরে গেছে ওর সেল কবে চেঞ্জ হবে। আরও একটা ব্যাপার আছে, নীলকমলের কিন্তু আগের দিন জরিমানা দেওয়ার মতো পয়সা ছিল, তা সত্ত্বেও ও জরিমানাটা পরের দিন দিল, আর পরের দিন জরিমানাটা ঠিক বিকেলেই দিল। এই জায়গায় মোহনের বুদ্ধির তারিফ করতেই হয়। সত্যি, এমন একটা লোক যদি সৎ পথে চলতে পারত তাহলে জগতের অনেক উপকার হতো। বাই দ্য ওয়ে, এখন এই নীলকমলের যে ফাইলটা আমার কাছে এসেছে তাতে যা দেখছি, নীলকমল আগে বাংলার বর্ধমান জেলায় একটা গ্রামে থাকতো। অল্প বয়স থেকে নাকি ওর কেউ নাই, ভবঘুরে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে খায়। গত 3 বছরের মধ্যে নীলকমল কোথায় গিয়েছিল, কি করেছে তা কিছু জানা যায়নি। এইটা আমার কাছে খুব রহস্যজনক লাগছে। তো এটা নিয়ে কি করা যায়? মিস্টার লিঙ্গম, আপনি কি বলেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও মোহনের কাছে আশ্রয় পেয়েছিল। তার মানে ও মোহনের একজন সাগরেদ আছে। মিস্টার লিঙ্গম ঠিকই কথা বলেছেন। অনুমানের ভিত্তিতে তো ওকে আটকে রাখা যায় না স্যার। আলোচনা শেষ করে সবাই চিন্তিত মুখে বেরিয়ে গেলেন। 1 মাস কেটে গেল, কিন্তু দস্যুমোহন সম্বন্ধে কিছুই জানা গেল না। তার ভবিষ্যৎবাণী, আমি বিচারের সময় আদালতে উপস্থিত থাকি না, তা সম্পূর্ণরূপে সত্য বলে প্রমাণিত হল। নীলকমলকে নানা রকমভাবে জেরা করে ভয় দেখিয়ে তার কাছ থেকে কোনো কিছু বের করা দূরে থাক, তার চোখ থেকে নিদ্রার আমেজ পর্যন্ত দূর করা গেল না। মানুষ যে এরকমভাবে খেতে আর ঘুমাতে পারে, এটাও একটা কল্পনাতীত ঘটনা। তাকে সাজা দেবার মতো প্রমাণই যখন নেই, তখন তাকে আর কতদিন এমন করে আটকে রাখা যায়? সুতরাং ম্যাজিস্ট্রেট একদিন তাকে মুক্তির আদেশ দিলেন। মিস্টার বেকার এবং তার 2 জন সহকারী আগে থেকেই প্রস্তুত ছিলেন। যে মুহূর্তে একদিন শীতের কুয়াশাচ্ছন্ন সকালে নীলকমলকে জেল থেকে বের করে দেওয়া হলো, সেই মুহূর্তে তাঁরা তার পিছু নিলেন। মিস্টার বেকারের দৃঢ় বিশ্বাস ছিল নীলকমল দস্যু মোহনের হাতের তাস। সুতরাং তার পিছু নিলেই তারা দস্যু মোহনের বা তার কোনো সঙ্গীর খবর পাবেন। নীলকমল জেল থেকে ছাড়া পেয়ে ফটকের সামনে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল।
তার মুখের ভাব দেখে মনে হলো সে যেন মুক্তি পেয়ে খুশি নয়। তারপর সে ধীরে ধীরে শহরের দিকে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সে একটা চীনা বন্ধকি দোকানের সামনে এসে কয়েক মুহূর্ত ইতস্তত করল। তারপর সোজা ভিতরে প্রবেশ করল। গায়ের কোটটা কয়েক আনা পয়সার বিনিময়ে বন্ধক রাখল। তারপর বাইরে এসে আবার ধীরে ধীরে হাঁটতে লাগল। বহু পথ ঘুরে নীলকমল অবশেষে বাস স্ট্যান্ডে উপস্থিত হল। একটু পরে সে একটা টিকিট কাউন্টারে ঢুকে গেল। তারপর বেরিয়ে এসে একটা চায়ের দোকানে ঢুকল। সঙ্গে সঙ্গে মিস্টার বেকার সেই টিকিট কাউন্টারে ঢুকলেন। এই শোনো, আমি পুলিশের লোক। একটু আগে যে লোকটা এসেছিল কি বলছিল? স্যার, ও জর্জ টাউনের বাসের খবর নিতে আসছিল। কতক্ষণ বাদে ছাড়বো সেইটাই জানতে চাইল। মিস্টার বেকার বেরিয়ে এসে সহকারী দুজনকে বললেন দুটো ট্যাক্সি ভাড়া করতে। ট্যাক্সিতে বসে মিস্টার বেকার অপেক্ষা করতে লাগলেন। কিন্তু 10 মিনিট কেটে গেল, নীলকমল চায়ের দোকান থেকে বেরোলো না। মিস্টার বেকার দৌড়ে চায়ের দোকানে ঢুকে গেলেন। দেখলেন নীলকমল সেখানে নেই। তিনি খেয়াল করলেন দোকানের অন্যদিকে একটা দরজা আছে। রাগে বিস্ময়ে তিনি আত্মহারা হলেন। তারপর ছুটে অন্য দরজাটা দিয়ে বেরিয়ে গিয়ে চারিদিকে অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে লাগলেন, কিন্তু নীলকমলকে দেখতে পেলেন না। অসহায়ভাবে ভাবছেন কি করবেন, ঠিক সেই সময় তিনি দেখলেন নীলকমল একটা চলন্ত দোতলা বাসের ওপরে বসে আছে। বাসটি উত্তর দিকে চলেছে। মিস্টার বেকার ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে ওই চলন্ত বাসে লাফিয়ে উঠে পড়লেন। তারপর দোতলায় উঠে নীলকমলের ঠিক পেছনের সিটটায় বসলেন। বাস নানা জায়গায় দাঁড়াচ্ছে, যাত্রীরা উঠছে নামছে, কিন্তু নীলকমল একইভাবে বসে আছে। মিস্টার বেকার দেখলেন নীলকমল তার অভ্যাস মতো ঘুমে ঢুলছে, তার মাথা বুকের ওপর নুয়ে পড়েছে। মিস্টার বেকার ভাবতে লাগলেন, এমন একটা নির্বোধ লোক কি করে দস্যুমোহনের সহকারী হল? রেলওয়ে স্টেশনের কাছে এসে নীলকমল বাস থেকে নামল। বলাই বাহুল্য মিস্টার বেকারও তার পিছু পিছু নামলেন। কিন্তু তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না জর্জ টাউনের বাসের খোঁজ করে নীলকমল কেন রেল স্টেশনে এসে উপস্থিত হল। নীলকমল আবার ধীরে ধীরে হাঁটতে লাগল। সে এক রাস্তা থেকে অন্য রাস্তা, একদিক থেকে অন্য দিক এলোমেলোভাবে হাঁটতে লাগল, আর মাঝে মাঝে মুখ তুলে কাউকে যেন খুঁজতে লাগল। মিস্টার বেকারের মন উৎফুল্ল হয়ে উঠল। তিনি বুঝলেন নিশ্চয়ই কেউ আছে যার সঙ্গে নীলকমল এখনই দেখা করবে। এরকমভাবে চলতে চলতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। এরপর নীলকমল সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হল। তারপর ক্লান্ত হয়ে একটা বেঞ্চিতে বসে পড়ল। মিস্টার বেকার একটু দূরে একটা গাছের আড়াল থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন। দেখতে দেখতে আরও 8 ঘন্টা কেটে গেল। নীলকমল একইভাবে বসে আছে। মিস্টার বেকার এবার অধৈর্য হয়ে উঠলেন। চারদিকে চোখ বুলিয়ে দেখলেন জায়গাটা একেবারেই জনমানব শূন্য। তিনি এবার নীলকমলের পাশে গিয়ে বসলেন। বেশ চমৎকার দৃশ্য, তাই না? নীলকমল কোনো উত্তর দিল না। হঠাৎ সে হো হো করে হাসতে শুরু করল। শিশুরা যেমন অকারণে হাসতে হাসতে লুটিয়ে পড়ে, ঠিক সেই রকম হাসি। মিস্টার বেকার চমকে উঠলেন। এই হাসি তার পরিচিত। তীব্র উত্তেজনায় তার মাথার চুল খাড়া হয়ে উঠল। তিনি 2 হাতে সমস্ত শক্তি দিয়ে নীলকমলের শার্টটা চেপে ধরলেন। তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আদালতে তিনি যেমনভাবে তাকে পরীক্ষা করেছিলেন
ঠিক সেইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেখলেন তিনি যাকে দেখছেন সে নীলকমল নয়, আদালতের সেই নির্বোধ নিরেট লোকটা নয়, তিনি মোহনকে দেখছেন, দস্যু মোহনকে। সবিস্ময়ে দেখলেন যে চোখ একটু আগে কোটরাগত চোখ বলে মনে হচ্ছিল, এখন আর তা নেই। সেই চোখ দস্যু মোহনের সদা হাস্যময় উজ্জ্বল চোখ। যে মুখের চামড়া বিবর্ণ দেখাচ্ছিল, সেই মুখ অত্যাশ্চর্য জাদু মহিমায় পরিবর্তিত হয়েছে। দস্যু মোহনের যৌবন সুলভ কান্তি ভরা সুন্দর মুখে পরিণত হয়েছে। তিনি হঠাৎ তীব্র ক্রোধে ফেটে পড়লেন, চিৎকার করে বলে উঠলেন, তুমি তুমি দস্যু মোহন, তোমায় আমি ঠিক চিনতে পেরেছি। তিনি মোহনের ওপর লাফিয়ে পড়লেন। তার বয়স 50 বৎসর হলেও শক্তি সামর্থ্যে দস্যু মোহনের অপেক্ষা কম নয়। সেই মুহূর্তে তার মনে হল দস্যু মোহনকে গ্রেপ্তার করার এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা চলবে না। কিন্তু তাদের ধস্তাধস্তি শীঘ্রই শেষ হয়ে গেল। দস্যু মোহন মিস্টার বেকারের আক্রমণে একটুও বিচলিত না হয়ে স্থিরভাবে বসে রইল। মিস্টার বেকার হঠাৎ তীব্র আর্তনাদ করে উঠলেন। তার ডান হাত অবশ হয়ে ঝুলতে লাগল। আপনি যদি জুজুৎসুটা জানতেন তাহলে আমার এই কৌশলটার নামটাও জানতেন। এটার নাম হচ্ছে উদিশিগি। আপনাকে আমি এত শ্রদ্ধা করি, এত কাছের মানুষ বলে মনে করি, তাও আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন। কি হলো মিস্টার বেকার? আপনাকে এতটা হতাশ দেখছি কেন? আমি এত বড় ভুল করে ফেললাম। দেখুন, নীলকমলকে সাজা দেওয়ার মতো কিছু ঘটনাই ঘটেনি। সে তো কোনো অন্যায়ই করেনি, তো আইনত আপনি তো কোনো ভুল কাজ করেনি। তুমি আর নীলকমল একই লোক কি করে হলে? সবই সম্ভব, ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু কি করে সম্ভব? কেন, আপনি কোর্টে যখন বিচারক আমার অতীত ইতিহাস বলছিলেন শোনেননি? যে লোক 10-12 বছর ধরে নানা বিদ্যা লাভ করেছে, তার পক্ষে এমন কিছু করা কি খুব অসম্ভব? কিন্তু তোমার চোখ, তোমার মুখ। মিস্টার বেকার, আমি যে শিক্ষা গ্রহণ করেছিলাম তার কিছুটা আপনারা জেনেছেন। শারীরবিদ্যা, বৈজ্ঞানিক কৌশল এবং আয়ুর্বেদ বা আরও অনেক কিছুই। আরেকটা ব্যাপার আপনারা জানেননি, যে এর সঙ্গে আমি কিন্তু ছদ্মবেশ ধারণেও বেশ পারদর্শী। আর আমাদের দেশের আয়ুর্বেদ বেশ শক্তিশালী একটা ব্যাপার। অনেক গাছগাছড়া ভারতবর্ষে রয়েছে, তাকে ব্যবহার করে এবং তার সঙ্গে নানা রকম ছদ্মবেশ নিলে নিজের মুখ পরিবর্তন করা যায়। এবং সেটা যদি 2 মাস ধরে করা যায়, তাহলে সেই ধীর পরিবর্তন যারা রোজ তাকে দেখে তারা বুঝতেও পারবে না। তাহলে নীলকমল দে কোথা থেকে এলো? নীলকমল খুব ভালো ছেলে, বেচারি ভিক্ষুক, খুব দরিদ্র। 3 বছর আগে ওর দেখা পাই, বুঝলেন? তখনই আমি বুঝেছিলাম ওকে আমার প্রয়োজন পড়বেই। আর বিশেষ করে এই প্ল্যানে তো ওকে আমার প্রয়োজন পড়তই, কারণ ওর সঙ্গে আমার অদ্ভুত সাদৃশ্য আছে। কারণ আমি জানতাম ঠিক ওই সময়ই আমাকে জেল থেকে থানায় নিয়ে যাওয়া হবে পরীক্ষা করার জন্য। দেখুন, পুলিশকে তো একটা ধারণা দেওয়া দরকার যে আমার জায়গায় নীলকমলকে রেখে দিয়ে আমি পালিয়ে গেছি,
আর নীলকমল তো ভিখারি, সে তো ছাড়া পেয়েই যাবে। তো এছাড়া আর কি ভালো রাস্তা হতে পারতো আপনি বলুন? আবার এটাও ভেবে দেখুন, জনসাধারণকে আমি একটা কথা দিয়েছি যে আমি আদালতে থাকবো না, তো সুতরাং আদালতে নীলকমল দেই ছিল, আমি কিন্তু কথা রাখলাম। তাহলে আদালতে তুমিই নীলকমল আর এখানে তুমিই মোহন? হ্যাঁ, সবই আমি। কিন্তু এখানে আপনাকে জানিয়ে রাখি যে আসল নীলকমল সে কিন্তু জরিমানা দেওয়ার পর ছাড়া পেয়ে চলে গেছে, আর তারপর থেকে 2 মাস ধরে আমি নিজেকে নীলকমল করে তুলেছি। তাহলে তোমার ওই সিগারের ভেতরে চিঠি, ছুরির বাঁটে চিঠি, ওগুলো তো আমি ইচ্ছে করে করেছিলাম যাতে আপনাদের ঘোল খাওয়াতে পারি, কারণ যত আপনারা এইসব ব্যাপার নিয়ে ভাবতে থাকবেন তত আমার আসল কার্যসিদ্ধি করতে সুবিধা হবে, তাই নয় মিস্টার বেকার? তাহলে মোহন, এখন তো আমি তোমাকে গ্রেপ্তার করতে পারি। আপনি গ্রেপ্তার করবেন কি করে? যে চার্জশিটটা পেশ করা হয়েছিল সেটা তো নিত্যবিক্রমের বাড়ির চুরির ব্যাপারে। উনি তো মোকদ্দমা তুলে নিয়েছেন, উনি ওনার সম্পত্তিও ফিরে পেয়েছেন। এদিকে নীলকমল, সে ভিক্ষুক, তাকে কোর্ট ছেড়ে দিয়েছে। তাহলে এই মুহূর্তে দস্যু মোহনকে গ্রেপ্তার করার কি কোনো কারণ আছে? তোমার তো এর আগে অসংখ্য অপরাধ আছে। সত্যি আপনাকে এত আমার ভালো লাগে না, মন থেকে বলছি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কালকের সংবাদপত্রে বেরোলো মিস্টার বেকার নামক এক গোয়েন্দা শপথ করে কোর্টের চোখে ধুলো দিয়ে দস্যু মোহনকে বেকসুর খালাস করে দিয়েছে বা পালিয়ে যেতে সাহায্য করেছে। খবরটা বেশ ভালো হবে, বলুন? এরকম করলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হবে মোহন। তাহলে এখন উঠি, আমাকে অনেক দূর পাড়ি দিতে হবে। কোথায়? কাউকে কথা দেওয়া আছে, সে অপেক্ষা করছে, চলি। আর হ্যাঁ বেকার সাহেব, একটা কথা মনে রাখবেন, মোহনকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। অসম্ভব অসম্ভব। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প কারাগারে মোহন। শুনলেন দ্বিতীয় ও শেষ পর্ব। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা, দৈপায়ন এবং অরিন। শীঘ্রই নিয়ে আসছি আরেকটি আকর্ষণীয় গল্প। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।